দর্শক শুভ দুপুর। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ ও বিশ্লেষণ নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন নিটোল টাটা বিজনেস আওয়ারে। সাথে আছি বাবু কামরুজ্জামান। রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচার হচ্ছে আমাদের এই অনুষ্ঠান। গোটা আয়োজনে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ছাড়াও থাকছে খবরের বিশ্লেষণ। এছাড়াও শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট সহ জানাবো আন্তর্জাতিক বাণিজ্যের হালচাল। আগামী 6 জুন বাজেট ঘোষণার সাথে সাথেই নতুন কাস্টমস আইন কার্যকর হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম। তবে এই মুহূর্তে এর কোনো ধারা পরিবর্তন বা সংশোধনের সুযোগ নেই। রোববার এফবিসিসিআই মিলনায়তনে কাস্টমস আইন অবহিতকরণ বিষয়ক কর্মশালায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। এই সময় পণ্য আমদানি রপ্তানিতে কাস্টমস কর্মকর্তাদের হয়রানির অভিযোগ করেন ব্যবসায়ীরা। বলেন সামান্য ভুলের কারণে বড় অঙ্কের জরিমানা করছে কাস্টমস, যাতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন এনবিআর এর বিরুদ্ধে ঢালাও অভিযোগ গ্রহণযোগ্য নয়। নিজেদের মাঝে গলদ থাকায় ব্যবসায়ীরা সুনির্দিষ্ট অভিযোগ করেন না। সুনির্দিষ্টভাবে কেস নিয়ে আসেন যে অমুক সময় অমুক দিন অমুক জন আমাকে এই জিনিস বলছে, তখন আপনার কেউ আসেন না। এবং তখন আপনাদের জবাবটা হয় যে আমি তো বিজনেস করি, এখন অভিযোগ নিয়ে যাব, পরে যদি আমাকে আবার ঝামেলায় পড়তে হয়। বিষয়টা সেটি নয়। বিষয়টা যে আপনার ভিতরে কিছু গলত থাকে হয়তো বা, সেজন্য সাহস করেন না অভিযোগটা লিখিতভাবে সুনির্দিষ্টভাবে নিয়ে আসতে। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন আইএমএফ থেকে ঋণের তৃতীয় কিস্তির অর্থ পেতে কোনো বাধা নেই, জুনেই পাওয়া যাবে। গতকাল দুপুরে সচিবালয়ে আইএমএফ প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন অর্থমন্ত্রী। যে ক্রয় ক্ষমতার মধ্যে যাতে থাকে এগুলো নিশ্চিত করা, জীবনযাত্রার মান এটাও যাতে সীমার মধ্যে থাকে। এখন দেখা যাক, অনেক অসুবিধা আছে, তো অসুবিধা তো ওভারকাম করতে হবে। দর্শক, এবারে সংবাদ বিশ্লেষণে ফিরতে চাই। আজকে সংবাদ বিশ্লেষণে আমরা আলোচনা করতে চাই। আমরা জানি যে 6 জুন বাজেট আসছে এবং বাজেট নিয়ে এরই মধ্যেই নানা রকম তথ্য আমরা জানতে পেরেছি। আশা প্রত্যাশার বাজেট, এই শিরোনামে আজকে আমরা আলোচনা করতে চাই। এবং এই শিরোনামে আলোচনা করতে আজকে আমাদের সঙ্গে একজন ব্যবসায়ী নেতা সময় দিয়েছেন। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি শামস মাহমুদ আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। নিটোল টাটা বিজনেস আওয়ারে স্বাগত জানাচ্ছি শামস মাহমুদ আপনাকে। আমরা আসলে একটু আগে গতকালকের যে সেমিনারটি ছিল এনবিআর চেয়ারম্যানের বিষয়টি নিয়ে একটু আপনার কাছে প্রতিক্রিয়া জানতে চাইবো। এনবিআর চেয়ারম্যান গতকাল কাস্টমস আইন নিয়ে যে সেমিনারটি ছিল সেখানে অভিযোগ করেছেন যে ব্যবসায়ীরা আসলে সুনির্দিষ্ট অভিযোগ করছেন না, তারা ঢালাও অভিযোগ করছেন। কাস্টমসের ক্ষেত্রে এই অভিযোগটি করা হয় যে মোটা অঙ্কের জরিমানা করা হয়, ব্যবসায়ীদের হয়রানি করা হয়। গতকাল এনবিআর চেয়ারম্যান বলেছেন। এই বিষয়ে আসলে আপনার কাছে ব্যবসায়ী হিসেবে একটু প্রতিক্রিয়া জানতে চাই, এরপর আমরা বাজেট আলোচনায় যেতে চাই। এরকম তো কথা বললেই হলো না, মানে আমরা যেটা বাস্তবতা যেটা দেখি ব্যবসা করার ক্ষেত্রে, স্পেশালি যেটা ইম্পোর্ট ডিপেন্ডেন্ট হয়, এখন এক্সপোর্টও হয়রানি শুরু হয়েছে। আগে ছিল খালি ইম্পোর্টের ক্ষেত্রে বেশি করতো, এখন এক্সপোর্ট যখন করি তখনও করে। আর এখানে উনি যে কথাটা বলেছে সুনির্দিষ্ট ভাবে, এখন যখন ঘুষের কথা এখানে চলে আসে, আমি তো মানে ডকুমেন্টারি এভিডেন্স দিয়ে তো আমরা ধরেন আদান প্রদান এখানে হয় না। হ্যাঁ, এখানে যেমন আমাদের চেম্বারে অনেক ব্যবসায়ী যে অভিযোগগুলো আনে, এখানে তো মানে আমি তো মানে ফর্মালি মানে এইসব জিনিস তো কেউ করে থাকে না। এখন এখানে উনি যদি মনে করেন যে মানে কাস্টমস এর কোনো অসুবিধা নেই, তাহলে তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। মানে এটা আমরা ব্যবসায়ী হিসেবে তাহলে ক্ষমা চাইলাম ওনার কাছে যে আমাদের মানে ভুল হয়ে গেছে। সুনির্দিষ্ট ভাবে মানে ভিডিও এভিডেন্স দিয়ে আমরা মানে এখন থেকে তাহলে এটাই করতে লাগবে যে চশমা পড়লে চশমার মধ্যে ক্যামেরা লাগিয়ে ওই এভিডেন্স নিতে লাগবে। এবং এইচএস করে যে হয়রানি, এটা উনি অ্যাভয়েড করতে পারবে না। ঠিক আছে, ঘুষের কথা এটা ধরেন এটা হিয়ারসে, আমি একজন বিরুদ্ধে অভিযোগ করতে পারি, হ্যাঁ, কিন্তু এইচএস করে যে জিনিসটা এখন হচ্ছে এটা কিন্তু মানার মতন না। কারণ এটা আমাদের ব্যবসার প্রত্যেকটা ক্ষেত্রে, ধরুন আমি একটা মেশিন নিয়ে আসলাম, মেশিনের মধ্যে একটা ইনভার্টার আছে, মানে ওই তারপরে ধরেন একটা কম্প্রেসরও আছে, অথবা ওই মেশিনের মধ্যে ধরেন কন্ডিশনিং করার জন্য একটা এয়ার কম্প্রেসর আছে। এখন যখন আমরা আমদানি করি ওটা কিন্তু ডিক্লেয়ার্ড অ্যাজ আ হোল মেশিন, কিন্তু কাস্টম যেটা করে যে বলে যে আপনি মেশিন আনলেন,
ভিতরে তো একটা ইনভার্টার আছে, ইনভার্টারটা তো এসির ইনভার্টার। হ্যাঁ, যে এসিটা আছে এটা আপনি, এগুলো তো বাংলাদেশে পাওয়া যায়, এগুলো বাইরে থেকে আনবেন কেন? তো এইরকম অ্যাবসার্ড কথাবার্তা বলে যখন একটা মানে মিস ডিক্লারেশন করে একটা পেনাল্টি দেওয়া যায়, তখন কিন্তু আমার ওটা ছাড়ানো ছাড়া কোনো উপায় নেই, কারণ আমার তো ফ্যাক্টরি বসে যাবে। এন্ড এসব আর্গুমেন্টারি হলো যে আপনি একটা কলম কিনলেন, কলমটা ঠিক আছে আপনি ইম্পোর্ট করলেন, ভালো, ডিউটি ফ্রি, কিন্তু কলমের ভিতরে যে কালিটা আছে এখন ওটার জন্য আপনি আমাকে পেনাল্টি দিলেন যে তুমি তো কালিটা ডিক্লেয়ার করবে, তুমি তাহলে কলম আনছো। এখন এই টাইপের বাস্তবতা যদি আমাদের প্রত্যেকদিন ফেস করতে লাগে, এই হ্যারাসমেন্ট যদি ফেস করতে লাগে, আর এনবিআর যদি মনে করে যে এটা কোনো হ্যারাসমেন্টই না, এটা পার্ট অফ দ্য বিজনেস প্রসেস, তাহলে ঠিক আছে, ইটস পার্ট অফ দ্য বিজনেস প্রসেস। এট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের কি, আমরা যারা ব্যবসা করি আমরা তো টাকাটা এনজয় করি না। অ্যাকচুয়ালি যারা ব্যবসা করে বাংলাদেশে, আমরা অনেক কষ্ট করে মর্গেজ করি, মানুষের থেকে ধার নিই, ব্যাংকের কাছে যে বাসা বন্ধক রেখে আমরা লোন নিই, হ্যাঁ লোন নিয়ে ব্যবসাটা করি, তারপর আমরা এমপ্লয়মেন্ট জেনারেশন করি, তারপরে ট্যাক্সও দিই, যে ট্যাক্স দিয়ে বাংলাদেশ সরকার চলে, এমডিআর চেয়ারম্যানের সাহেবের যে টিম আছে ওনাদের স্যালারি যেখান থেকে আসে। তো আমরা এগুলো বাদ দিয়ে আমরা বাসায় বসে বসে ধরেন দেশের বাইরে ট্রিপ দিব, দিব, এটা এনজয় করবো আমরা এখন থেকে। তো এইরকম মানে মানে আজগুবি যদি আপনি যদি বাস্তবতা যেতে, আপনি যদি অ্যাকচুয়ালি চেঞ্জ আনতে চান, we need to be constructive. We can do a lot of criticism, we can avoid a lot of things, কিন্তু at the end of the day দেশ তো আমাদের। তো আমরা যদি এরকম অ্যাটিটিউড নিয়ে থাকি তাহলে তো আমরা সামনের দিকে এগোতে পারবো। আমরা 10 বছর ধরে 15 বছর ধরে কথাগুলো বলছি, আজকেও একই কথাগুলো বলছি। তো ইটস ভেরি আনফর্চুনেট যে প্রাইভেট সেক্টর যে ভূমিকা রেখেছে, আপনি যদি অ্যাকনোলেজ না করেন এটাকে, এখানে যে সমস্যাগুলো আছে, আমরা যদি সবাই সুনির্দিষ্ট ভাবে অটোমেশনের কথা, যেমন ইন্ডিয়ার অটোমেশনের কথা যদি বলি, আপনি সবকিছু অটোমেশন করবেন। আমি অনলাইন দাখিল করলাম, আমি সাবমিট করলাম, ইনফরমেশন সবকিছু দিলাম, দিয়ে তারপরে যদি একটা ছাড়পত্র নিতে লাগে, আমার আবার একটা অফিসে যেতে লাগে, তো এই অটোমেশন করে কোনো লাভই নেই। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের বাংলাদেশের অর্থনীতি এখন যে পর্যায়ে এসে দাঁড়িয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ যে অগ্রগতি হয়েছে, এটাকে সামনের দিকে এগোনোর জন্য কিন্তু আমরা ট্যাক্স বেস বাড়াতে লাগবে, হ্যাঁ, আর ব্যবসার যে এনেবেলিং যে সার্ভিস গুলো, এগুলো কিন্তু ঠিক করে দিতে লাগবে। এনবিআর কিন্তু হ্যাঁ রেভিনিউ জেনারেশন করে, ধরেন ট্যাক্স আদায় করে, কিন্তু ওদের কিন্তু কাস্টমার সার্ভিসেরও একটা ব্যাপার আছে এখানে। হ্যাঁ, যে কর দিচ্ছে উনি কি মানে কিভাবে দিচ্ছে, মানে উনি কি স্বচ্ছন্দ বোধ করছে নাকি করটা দিতে, এগুলো কিন্তু দেখতে লাগবে। শামস মাহমুদ, অনেক ধন্যবাদ। অনেকগুলো বিষয় আসলে আপনি সুস্পষ্ট করেছেন। আমরা আজকের আলোচনার যে শিরোনাম আসলে আশা প্রত্যাশার বাজেট, একটু বাজেট নিয়ে কথা বলতে চাই। যে বাজেট একেবারেই দুয়ারে দাঁড়িয়ে, আমরা এই মুহূর্তে তো সংশোধনের আসলে সুযোগ নেই। বাজেটের যে আকার, বাজেটের যে লক্ষ্যমাত্রা, সেটি এডিপি এর মধ্যেই ঘোষণা করা হয়েছে, প্রস্তাব করা হয়েছে আনুষ্ঠানিকভাবে। সব মিলিয়ে আসলে বাজেটের গতকালকেও অর্থমন্ত্রী অনেক কথা বলেছেন সচিবালয়ে। তার মধ্যে অন্যতম একটি বিষয় ছিল যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা একটা বড় চ্যালেঞ্জ। মূল্যস্ফীতি কতটা কমিয়ে নিয়ে আসতে পারবেন সেটিই একটা মূল লক্ষ্য, সরকারেরও সেটি লক্ষ্য। সব মিলিয়ে ব্যবসা বান্ধব কতটা হতে যাচ্ছে এবারের বাজেট, সেটা কি মনে হচ্ছে, যতটুকু তথ্য জানতে পেরেছেন বা যতটুকু পূর্বাভাস দেখতে পাচ্ছেন? এই বিদ্যমান যে পরিস্থিতি, আর্থিক পরিস্থিতি, বৈশ্বিক পরিস্থিতি, সার্বিকভাবে আমাদের এই বাজেটটি কতখানি ব্যবসা বান্ধব হতে পারে বলে মনে করছেন? বাজেট দেওয়া বলে ব্যবসা বান্ধব বাজেট, কিন্তু তারপর আবার যখন ট্যাক্সের ধরেন ইম্পোর্টের ক্ষেত্রে যদি আমি বাধাগ্রস্ত হই, এক্সপোর্টের ক্ষেত্রে যদি এখন বাধাগ্রস্ত হই, ইনসেন্টিভও যেটা 26 সালের পরে 3 বছর আমাদের পাওয়ার কথা অ্যাকর্ডিং টু আস, আমরা WTO যে এগ্রিমেন্ট দেখলাম, সরকার 26 সালে সবকিছু উইথড্র করে ফেলবে। তো এইভাবে তো মানে আপনি যত কিছুই দেন, আপনি কর্পোরেট ট্যাক্স যদি 0 করে দেন, কিন্তু অ্যাডভান্স ট্যাক্স যখন আপনি নিচ্ছেন, যেটা আমার পরে অ্যাডজাস্টমেন্টের সুযোগ দিচ্ছেন না, তাহলে তো এই মানে যাই দেন আপনি, এট দ্য এন্ড অফ দ্য ডে আমার তো এটা ট্রান্সলেট করতে লাগবে। আপনি খাতার মধ্যে অনেকগুলো জিনিস মানে বইতে অনেক কিছু লিখে রাখলেন যে এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে, কিন্তু বাস্তবতা যদি ওটার রিফ্লেকশন অ্যাপ্লিকেশন যদি না দেখি আমরা, তাহলে কিন্তু এইসব বাজেট জাস্ট গতানুগতিক একটা বাজেট হবে। অ্যান্ড আনফর্চুনেটলি এই বাজেটে কিন্তু আমরা চাই যেটা, আমরা এলডিসি গ্রাজুয়েশন করছি, এলডিসি গ্রাজুয়েশনের পরে কিন্তু সামনে অনেকগুলো সমস্যা আসবে, স্পেশালি আমাদের বোর্ডিং এর ক্ষেত্রে। সাবস্টিটিউট ইন্ডাস্ট্রি আমরা যেটা আমদানি করে থাকি, এটার সাবস্টিটিউট ইন্ডাস্ট্রি গ্রোথ কিন্তু এখন থেকেই করার কথা। হ্যাঁ, তো আমরা দেখতে চাই যে এখানে কিছু রিফ্লেকশন থাকবে। হ্যাঁ, পত্রপত্রিকা যেমন দেখবেন স্টিল ইন্ডাস্ট্রির উপর কিছু
করের কিছু মানে কমাচ্ছে, মেডিকেল ইনস্ট্রুমেন্টের উপর কিছু কমাচ্ছে। হ্যাঁ, তো সরকার করছে, কিন্তু এটা সবাইকে নিয়ে করতে লাগবে। এটা ধরেন লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টর যারা আছে এদের দিকে বিশেষ নজর দিতে লাগবে, সিএসএমই দিকে স্পেশালি নজর দিতে লাগবে। এক্সপোর্ট ওরিয়েন্টেড যে সেক্টর, যেমন R&D সেক্টর যেটা আছে, এখানে কিন্তু আমাদের 1% থেকে আমরা আশা করবো যে 0.5% হ্রাস করবে AIT-টা। অ্যান্ড এট দ্য সেম টাইম আমাদের কিন্তু একটা মানে ইয়ে করতে লাগবে যে মিডল ইনকাম যারা আছে এরা কিন্তু বড় একটা মানে শ্রম দিয়ে কিন্তু আমরা দেশে এগিয়ে যাচ্ছে। তো ট্যাক্স ফ্রি ইনকাম লিমিট যেটা 3.5 লাখ এখন যেটা আছে, আমরা আশা করবো যে সরকার যাতে এই বাজেটে এটাকে 5 লাখ করে দেয়, অথবা ইনফ্লেশনের সাথে যে ডিভ্যালুয়েশন 40% যে ক্যাপিটাল ইরোশন হয়েছে ওটার সাথে এট দ্য সেম টাইম আপনার ইনফ্লেশনের যে এফেক্ট গুলো আছে এগুলো সবকিছু সমন্বয় করে যাতে 5 লাখ অথবা এর বেশি যাতে অ্যাডজাস্টমেন্টটা করে, যাতে মিডল ক্লাস যাতে একটা সিএসএম ইন্ডাস্ট্রি বলি সবকিছুতে নকডাউন এফেক্ট থাকে। তো এই জিনিসটা আমরা একটা রিফ্লেকশন দেখতে চাই। এন্ড এট দ্য সেম টাইম সরকার দুটো জিনিস যেটা ভালো করেছে, যেটা গত বছর ভালো দুটো পদক্ষেপ নিয়েছিল, একটা হলো সোশ্যাল সেফটি নেটটা বাড়িয়েছিল, কিন্তু ওখানে এখন কোয়েশ্চেন আছে যে আপনি 35% অ্যালোকেশন করেছেন, কিন্তু আপনার নিজের হিসাবে পরিসংখ্যানে বলছে যে 20% ইজ দ্য টার্গেট গ্রুপ। তো 15%টা কই গেল? ইট ইজ বিং মিসইউজড, অথবা প্রপার রিলেশন হচ্ছে না, যেখানে আমরা জানি যে টাকার এখন মানে প্রেশার অন গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। সো এটা যাতে ঠিক করে সরকার একটা জিনিস, আর আরেকটা হলো যে এগ্রিকালচার সেক্টরে যে সাবসিডি যেগুলো দিচ্ছে এটা যাতে অব্যাহত রাখে, কারণ এটা না করলে সরকার কিন্তু এই জায়গায় মানে অনেক ভালো সুফল দেখিয়েছে আমাদেরকে, যে ফুড সিকিউরিটির দিকে কিন্তু আমরা অনেকটা স্বস্তিতে আছি। তো এগুলো যাতে কন্টিনিউশন হয়। অ্যান্ড ব্যবসার ক্ষেত্রে যেটা আমি বলবো যে ভ্যাটের স্পেশালি ভ্যাটের ক্ষেত্রে যে অ্যাডজাস্টমেন্টের যে সুযোগটা আছে, স্টেজ প্রসেসিং এ যেটা রেয়ার যেটা পাওয়ার কথা, ওটা যাতে অ্যাকচুয়ালি পায়, কারণ ওইটা যখন হবে তখন কিন্তু এটার একটা এফেক্ট থাকবে যে আপনার ইনফ্লেশনারি কিছু এফেক্ট যেগুলো লোকালি প্রডিউসড হয়, 15% ভ্যাট যেখানে পর্যায়ে দেওয়া হচ্ছে, অথবা 7% উপর আবার 12% এফেক্টিভ ভ্যাট চলে আসছে 40%-এর উপরে। তো এইগুলো যদি অ্যাডজাস্টমেন্ট অ্যাকচুয়ালি করা হয় তাহলে কিন্তু এটার কিছুটা হলো ইনফ্লেশনারি একটা এফেক্টে এটাকে মানে আমরা এটার দৃশ্যমান কিছু রেজাল্ট দেখতে পারবো। জি, শামস মাহমুদ, অনেক ধন্যবাদ। আমরা আবারও আপনার সাথে আলোচনা করতে চাই, আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকুন। আমরা এই মুহূর্তে সারা দেশবাসী আসলে ঘূর্ণিঝড় রিমেল নিয়ে উদ্বেগে রয়েছে। আমরা অল্প সময়ের জন্য সেখানে একটু যুক্ত হতে চাই। পটুয়াখালীতে আমাদের সহকর্মী জুবাইর রয়েছেন। জুবাইর, আশা করি আমাকে শুনতে পাচ্ছেন। তীব্র বাতাস আমরা লক্ষ্য করছি, বাতাস বইছে। আপনি দাঁড়িয়ে আছেন যেখানে, দাঁড়িয়ে থাকে আসলে কঠিন। সার্বিকভাবে আমাদেরকে একটু ক্ষয়ক্ষতির পরিমাণ, এবং আমরা জানি যে এই এলাকাটিতে কিন্তু অনেক রকম, বিশেষ করে কৃষির ক্ষেত্রে চিংড়ি চাষ, মৎস্য চাষ, এই ক্ষয়ক্ষতির বিষয়গুলো আমাদেরকে একটু জানাবেন। বেশি হয়েছে সরকার থেকে কিন্তু আমি দেখাচ্ছি এবং তথ্য দিয়ে আসছে যে এখানে ক্ষয়ক্ষতির বিষয়টা যদি আমি বলি, ক্ষয়ক্ষতি কিন্তু চলমান রয়েছে। এখন জ্বরের পানি এত বেশি বেড়েছে, মাছের ঘের যতগুলো রয়েছে, ধারণা করা হচ্ছে পটুয়াখালী জেলায় প্রায় 1000-এর মতো মাছের ঘের কিন্তু পানির নিচে ডুবে গেছে, কয়েক হাজার পুকুর পানির নিচে ডুবে গেছে, কয়েক কোটি টাকা মাছ, শত কোটি টাকার মাছ কিন্তু নদী এবং সাগরে চলে গেছে, ভেসে চলে গেছে। এই মানুষগুলো কিন্তু এখন হতাশার মধ্যে রয়েছে, ব্যবসায়ীরা হতাশার মধ্যে রয়েছে, মৎস্য ব্যবসায়ী তারা কিন্তু সাগরেও যারা মাছের ব্যবসা করে, ইলিশ কিন্তু এখন এই মুহূর্তে অবরোধ রয়েছে। তাদের ঘেরে যে কোরাল, চিংড়ি, সকল মাছ দেশের বাইরে বাণিজ্য, দেশের বাইরে আমদানি রপ্তানি হয়, সে সকল মাছগুলো কিন্তু এখন পানির সাথে মিশে, অর্থাৎ এই ঘূর্ণিঝড়ের যে তাণ্ডব চালাচ্ছে ঘূর্ণিঝড়, এখন কিন্তু ঘেরের বাঁধগুলো ভেঙে গেছে, বেড়িবাঁধ ভেঙে গেছে, অর্থাৎ বেড়িবাঁধের ভিতরে বাইরে সব ধরনের ঘের কিন্তু পানির নিচে ডুবে গেছে, যার কারণে এলাকার মানুষ রয়েছে চরম হতাশার মধ্যে। আর পটুয়াখালী জেলায় 703টি ঘূর্ণিঝড় আশ্রয়ন কেন্দ্র প্রস্তুত রয়েছে, যেখানে প্রায় 50,000-এরও বেশি মানুষ ইতিমধ্যে আশ্রয় নিয়েছে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে, এবং 35টি মুজিব কেল্লা
প্রস্তুত রয়েছে। সেই মুজিব কল্যাণ গবাদি পশু সহ বিভিন্ন রকমের মালামাল রাখা হয়েছে, বাড়ি ঘরের মালামাল গুলো সেখানে নিয়ে রাখা হয়েছে। শুকনো খাবার জেলা প্রশাসকের নির্দেশনা রাঙ্গামাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, খেপুপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল হাসান তারা বিভিন্ন ঘূর্ণিঝড় আশ্রয় কিন্তু গিয়ে সেখানে কিন্তু শুকনো খাবার, পানি, জুস পৌঁছে দিচ্ছে। এভাবে করে চেষ্টা করা হচ্ছে যাতে ঘূর্ণিঝড়ে তেমন কোনো ক্ষতি না হয়, কিন্তু ক্ষতির আশঙ্কা অনেক করা হচ্ছে। আপনি কিন্তু এখনই দেখছেন যে রাত্রে 9টা থেকে যে ঘূর্ণিঝড়ের তাণ্ডব শুরু হয়েছে, সেই ঘূর্ণিঝড়ের তাণ্ডব এখন কিন্তু ঘড়ির কাঁটায় 1টা থেকেও খানিকটা বেশি, তাহলে প্রায় 1টার মতো বেজে গেছে। এই পর্যন্ত একটানা ঝড়, জলোচ্ছ্বাস এবং ঝড়ের পানির তাণ্ডব সব মিলিয়ে কিন্তু খুবই একটা খারাপ অবস্থা। এর আগে যখন 2007 সালে সিডর হয়েছিল, সিডর কিন্তু তাণ্ডব চালিয়েছে কয়েক ঘন্টা মাত্র। আর এই যে ঘূর্ণিঝড়টা এখন তাণ্ডব চালাচ্ছে সেটা কিন্তু 12 ঘন্টা রয়েছে, 16 থেকে 17 ঘন্টা একটানা তাণ্ডব চালাচ্ছে। এটা কিন্তু আসলে স্বাভাবিকভাবে নেওয়া যায় না, বিষয়টা একটু জটিল। আর পানির উচ্চতা এত বেড়েছে, গতকাল স্বাভাবিকের চেয়ে 4-5 ফিট বাড়লেও আজকে স্বাভাবিকের চেয়ে 6 থেকে 7 ফিট পানি ইতিমধ্যে বেড়ে গেছে। 3টা পর্যন্ত কিন্তু জোয়ার থাকবে। 3টা পর্যন্ত যদি জোয়ার থাকে, এখনই বেড়িবাঁধগুলো ভেঙে গেছে অনেক জায়গাতে। পটুয়াখালী জেলার প্রায় 4 থেকে 5টা স্পটে বেড়িবাঁধ ভেঙে গেছে। গলাচিপা উপজেলার ট্যাংরাতলা একটা জায়গা আছে, সেই জায়গায় যাওয়ার পথে যে বেড়িবাঁধটা রয়েছে, একটি ভালো একটি সড়ক ছিল, সেই সড়কটি পাকা সড়ক সহ ওই বেড়িবাঁধ ভেঙে ওটা কিন্তু মূল ভূখণ্ডের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, এমন একটা পরিবেশ হয়ে দাঁড়িয়েছে। আর রাঙ্গামাটি উপজেলার চরমোত্তার চালিদাপুরিয়া ইতিমধ্যে পানি রয়েছে, সে এলাকার মানুষ পানি তাদেরকে আশ্রয় কেন্দ্রে গতকাল নেওয়া হচ্ছে। অনেকে আশ্রয় কেন্দ্রে যায়নি, তাদেরকে নেওয়ার জন্য কাজ চলছে। এত কিছু পটুয়াখালীর উপর থেকে আমার কাছে এই মুহূর্তে সবশেষ। বাবু জুবায়ের, অনেক ধন্যবাদ আপনাকে, আপনিও সাবধানে থাকুন। দর্শক, আমাদের সাথে সহকর্মী জুবায়ের জানাচ্ছিলেন পটুয়াখালী জেলার সবশেষ অবস্থা। আসলে সেখানে আমরা দেখছিলাম যে ঝড়ের তাণ্ডব। আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে যুক্ত রয়েছেন, বাজেট নিয়ে আমরা আলোচনা করছি, শামস মাহমুদ রয়েছেন, সাবেক সভাপতি, ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। আমরা আবারও আলোচনায় ফিরতে চাই, স্বাগত জানাতে চাই শামস মাহমুদকে। শামস মাহমুদ, আশা করি শুনতে পাচ্ছেন আমাকে। আমরা আবারও যদি আলোচনায় ফিরি, বাজেট নিয়ে আপনি অনেকগুলো বিষয় বলছিলেন। সার্বিকভাবে আসলে ব্যবসা বান্ধব বাজেট কতটা, সেটা নিয়ে অনেকগুলো চ্যালেঞ্জের কথাও বলছিলেন। এই পরিস্থিতিতে আসলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং এই যে বিশেষ করে ব্যাংক সুদহার নিয়ে একটু আপনার কাছে জানতে চাইবো যে সম্প্রতি অনেকগুলো কেন্দ্রীয় ব্যাংক যে নীতি পদক্ষেপ নিলেন, সেটির সুফল শেষ পর্যন্ত আপনারা কেমন পাচ্ছেন? এখানে আনফরচুনেটলি মানে বাংলাদেশ ব্যাংকের এখন যে পরিস্থিতিতে যাচ্ছে, মানে ওদের যে পলিসি গুলো দিচ্ছে, এটা আমরা কিন্তু এখানে কোনো সমন্বয় দেখছি না। 1 নম্বর হলো যে আপনি নিজেই বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয় গত সপ্তাহে বলেছে যে ওনাদের কস্ট অফ বরোইং 6%, 6% ওদের ফান্ডের কস্ট। অ্যান্ড এখানে ধরো ফিক্সড ডিপোজিট সেভিংস যেটা আছে, এটার সাথে কারেন্ট অ্যাকাউন্টে যে টাকাগুলো থাকে, এগুলো সবকিছু নিয়ে এটা ওরা নিজের মুখে নিয়ে বলেছে। তো ঠিক আছে, আমি ধরলাম যে একটা ব্যাংক চালানোর জন্য যে ওভারহেড কস্ট থাকে এখন 2% হবে, ব্রিক এন্ড মর্টার সবকিছু যে কস্ট থাকে। তো কিন্তু বাড়তি যে খরচ, যেটা এখন 14% আমরা যেটা পে করছি, এটা তো আমাদের জন্য হচ্ছে না, এটা তো উইলফুল ডিফল্টার যারা করেছে, বাংলাদেশ ব্যাংকের ল্যাক অফ মানে গভর্নেন্স, ট্রান্সপারেন্সি, ওটার জন্য আমরা সাধারণ ব্যবসায়ীরা কেন এটা মুশকিল দেবে, সাধারণ জনগণ কেন মুশকিল দেবে? হ্যাঁ, তো এই জিনিসটা আমরা দেখছি। ওনারা যে ধরেন যে অ্যাকুইজিশন যেটা বললো, অ্যাকুইজিশন তো আমরা কত বছর ধরে বলে যাচ্ছে যে ব্যাংকিং সেক্টরে এরকম হচ্ছে, দুর্নীতি হচ্ছে, কোন গভর্নেন্স ইস্যু, মানে কোন গভর্নেন্স বলতে কিছু নেই, যা খুশি তাই করছে, উইলফুল ডিফল্টাররা ইচ্ছা মতন ডিফল্ট করছে, আবার ব্যাংক দেখে রিশিডিউ করে দিচ্ছে, ওনাদেরকে জামাই আদর করছে। এইগুলো করার পরে হঠাৎ করে একদিন ঘুম থেকে উঠে দেখে যে ওনারা ডিসাইড করলো, মানে এত বছর পরে এসে, যে আপনি ধরেন 20% অফ দ্য এন্টায়ার ব্যাংক যেগুলো এক্সিস্টেন্স আছে বাংলাদেশে, সেগুলো মার্জার তো বলছে, কিন্তু অ্যাকুইজিশন হবে আর কি। বেসিক্যালি অ্যাকুইজিশন করেন, ভালো কথা। আপনি এইখানেও যেটা ওনারা করেছে, এখানে একটা প্রভিশন আছে যে ডাইরেক্টরদের কারণে এই ব্যাংকগুলো এই অবস্থায় গেল, ওনাদেরকে পানিশমেন্ট তো দূরের কথা, আপনি মার্জার করে
মানে ব্যাংকটাকে ভালো অবস্থায় আবার হেলদি করে ফেলবেন, আবার 5 বছর পর যে লোকগুলোর কারণে এই দশাটা হলো ব্যাংকের, ওনাদেরকে আবার এনে ডাইরেক্টরের মানে পদ ওনারা পেতে পারে। তো এইরকম যখন আমরা দেখি একটা সেন্ট্রাল ব্যাংক যদি এরকম কোনো ডিসিশন নেয়, তখন কিন্তু আমরা আতঙ্কিত বোধ ছাড়া, মানে আমরা সাধারণ জনগণ যারা আছে আমরা আতঙ্কিত হয়ে যাই। অ্যান্ড এট দ্য সেম টাইম ওনারা 2 মাস আগে 0.5% টাকা স্ট্রং করলো এগেনস্ট দ্য ইউএসডি। 2 মাসের মধ্যে এমন কি হলো বাংলাদেশে যে আপনি হঠাৎ করে আবার 7 টাকা বাড়িয়ে দিলেন? ওটা যদি গ্রাজুয়ালি আপনি অ্যাডজাস্টমেন্ট করতেন, যে শকটা এখন আমরা খাচ্ছি এটা তো আমরা খেতাম না। সো এইসব জিনিস, ইট ইজ ভেরি আনফর্চুনেট। বাংলাদেশ ব্যাংকের মতন একটা প্রতিষ্ঠান থেকে কিন্তু আমরা এগুলো আশা করিনি। অ্যান্ড উই আর সিইং দিস, এন্ড এট দ্য এন্ড অফ দ্য ডে সাধারণ জনগণ যারা আছে, তো ওদের ইনফ্লেশন যে কন্ট্রোল করার জন্য যে পলিসি নিচ্ছে, যেটাই বলছে, এরকম যদি ওদের পলিসির দশা হয়, তাহলে ইনফ্লেশন কোন জায়গায় যাবে এটা আমরা সবাই এখনই বুঝতে পারছি। এবারের বাজেট নিয়ে যদি বলা হয় যে আপনারা কি প্রত্যাশা করছিলেন, কি ধরনের প্রস্তাবগুলো করেছিলেন এবং সেটির প্রতিফলন কতটা হতে পারে মনে করছেন? প্রতিফলনটা আমরা তো সবসময় দিই। এখন যেটা হয়েছে যে আমরা রিসেন্টলি যেটা গত কয়েক বছর ধরে দেখছি যে আপনি এখানে প্রস্তাব সবাই দিচ্ছি আমরা, প্রস্তাব দেওয়ার পরে যেটা হচ্ছে যে এটা কারণ আপনার কিন্তু অ্যাকচুয়ালি পলিসি গুলো ঠিক হয়ে যায় ধরেন জানুয়ারি মাসে ঠিক হয়ে যায়। জানুয়ারির পরে যে ডিসকাশন গুলো হয়, দিস আর জাস্ট একটা ফর্মালিটি একটা, আর লাস্ট মিনিটে কিছু অ্যাডজাস্টমেন্ট থাকে, ওগুলো করা হয়। তো বাজেট কিন্তু অলরেডি হয়ে গেছে, মানে ইটস অলরেডি ডান। মানে এটা কাজ শুরু হয় লাস্ট নভেম্বর থেকে কাজ শুরু করে এনবিআর এটার ব্যাপারে। কিন্তু আমরা আশা করব যে এক্সপোর্ট সাবস্টিটিউশনের ক্ষেত্রে যে জিনিসগুলো আমরা মানে ধরেন ডিফারেন্ট চেম্বার থেকে গিয়েছে, এটা সরকার গ্রহণ করবে। এবং দ্য সেম টাইম এক্সপোর্টের ক্ষেত্রে যে বিশেষ সুবিধাগুলো যেগুলো আমরা চাচ্ছি, ধরেন সাবসিডি না, ইন ডিফারেন্ট ফর্ম আপনি দেন আমাকে, হ্যাঁ আমাকে ক্যাশ সাবসিডি লাগবে না, এখন থেকে আপনারা এগুলো পদক্ষেপ নেন। যেগুলো আমরা দিয়েছি, আমরা অনেকগুলো মানে ইয়ে দিয়েছি, স্পেশালি গ্রিন ট্রানজিশন। হ্যাঁ, আমরা জানি যে মাননীয় প্রধানমন্ত্রী একটা উদ্যোগ নিয়েছে যে আমাদের রিনিউয়েবল এনার্জিতে ফোকাস দিব আমরা, and we completely agree with her because this is the future. আমাদের পরবর্তী যে প্রজন্ম আছে ওনাদের মানে ওরা যদি ঠিক করে থাকতে পারে দেশে, কারণ আমাদের এনার্জি ধরেন আমরা গ্যাস বেসড এনার্জি থেকে বেরিয়ে আসতে চাচ্ছি, তো ধরেন সোলার রুফটপ এগুলো যাতে ইয়ে থাকে। শামস মাহমুদ, আমরা একটু দুঃখিত আপনাকে একটু ইন্টারাপ্ট করছি, সেটি হচ্ছে এই মুহূর্তে আপনি জেনে থাকবেন যে আজকে কিন্তু এফবিসিসিআই এবং রাশিয়ান একটি প্রতিনিধি দল তারা আসলে দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে একটি সেমিনার করছেন। আমরা অল্প সময়ের জন্য সেই সেমিনারটি আসলে দর্শকদেরকে দেখাতে চাই। এই মুহূর্তে আলোচনা চলছে, মুক্ত আলোচনা চলছে। আমরা সরাসরি যুক্ত হচ্ছি এফবিসিসিআইয়ের গুলশান কার্যালয়ে। 59 trade representations in the world. Only 15 of them has digital attaché. She is digital attaché. And cybersecurity, yes, and gentlemen from Sberbank, because Sberbank not only bank, it is some kind of eco environment, and cybersecurity one point of their activity, and they are in the top of Russian entities that deals with this issue. Thank you. I'm sure you are aware that some of them are visiting bases tomorrow. I'm sure they are all part of that delegation who are coming to bases tomorrow. So we'll have in detailed discussion with you. So when you will be Okay, thank you. I think this program is going to end. After that lunch, you will go that room and there will be B2B meetings. I hopefully will enjoy and meet with each other, because people-to-people contact is very important. If you know first you know each other, then you trust each other, then you will do business. That's the main motto. So I request now our Honorable Senior Vice President, Mr. Amin Ali, to conclude the meeting and vote up there. দর্শক, আমরা এফবিসিসিআইয়ের গুলশান কার্যালয়ে যুক্ত ছিলাম। সেখানে রাশিয়ান প্রতিনিধি দলের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে কথা বলছিলেন। শেষ পর্যায়ে আসলে এফবিসিসিআই সভাপতি কথা বলছিলেন।
আমরা এই মুহূর্তে শামস মাহমুদের সাথে আরও একবার আলোচনায় ফিরতে চাই। শামস মাহমুদ, আমরা শেষ পর্যায়ে রয়েছে, আসলে শেষ মন্তব্য নিতে চাই আপনার কাছে। এই যে আশা প্রত্যাশার বাজেট নিয়ে আজকে আলোচনা করছিলাম, সেখানে আসলে মোটা দাগে এবারের বাজেটে কি প্রতিফলন হওয়া উচিত ব্যবসায়ী হিসেবে, সেটি আপনি যদি ছোট করে বলতেন। না, আমরা আশা করবো যে মাননীয় প্রধানমন্ত্রী যে দিক নির্দেশনা দিয়েছে উনি কিন্তু বারবার বলছে যে ইম্পোর্ট সাবস্টিটিউশন মানে ফিউচার, আমরা এলএসি গ্রাজুয়েশন করলে যাতে আমাদের আমদানি উপর যাতে ডিপেন্ডেন্ট না হয়, তো এটা রিফ্লেকশন নাম্বার 1 থাকা উচিত। এবং আরএমজি কিন্তু এখন 84% আমাদের রেভিনিউ জেনারেশন করে, ফরেক্স জেনারেশন করে বাংলাদেশ ইকোনমিতে। তো এইটারও যে ইনসেন্টিভ যেটা আছে ওটা আমরা দেখতে চাই, কারণ এই অন্য যে সেক্টরগুলো নিয়ে কথা বলে লাভ নেই, কারণ ওনারা কিছু ডেলিভারি করতে পারে না, এত বছর হয়ে গেছে মানে কোনো মানে অ্যাডিশনই করতে পারেনি। সো যেটা ভালো করছে এটাকে কিভাবে সামনের দিকে নেওয়া যায় ওদিকে যাতে নজর দেয়, স্পেশালি ট্যাক্স ইনসেন্টিভের দিকে এবং অলসো সহায়তার দিক দিয়ে, যাতে এটা আরো ভ্যালিডেশন করে যাতে আরো অ্যাডিশন করা যায়। আর এটার পাশাপাশি এসএমই সিএসএমই ইন্ডাস্ট্রি যারা আছে ওনাদের দিক থেকে লং টার্ম একটা ফাইন্যান্সিং লাগবে। এন্ড গ্রিন ট্রানজিশনের জন্য যেমন ইনভার্টারের উপর কিন্তু এখনো যেমন অলমোস্ট 40% ট্যাক্স আছে আমাদের সোলার প্যানেলের উপর। প্যানেলটা একরকম ভাবে ট্রিট করে, কিন্তু ইনভার্টার যেটা ওটার কম্পোনেন্ট ওটাকে আবার ট্যাক্স হিসাবে নিচ্ছে। তো আপনি একদিকে বলছেন গ্রিন ট্রানজিশন করবেন, একদিকে এইগুলো যদি করে থাকে ইন্ডিয়ার, তাহলে কিন্তু এটার সুফলটা আমরা দেখতে পারবো না। তো এই জিনিসগুলো আমাদের ইন্ডাস্ট্রির জন্য লাগবে, তো এদিকে আমাদের নজর দিতে লাগবে। এবং এট দ্য এন্ড অফ দ্য ডে মিডল ক্লাস আর ফিক্সড ইনকামের যারা মানুষ এরা যাতে একটা স্বস্তির জায়গা পায়, যে মিনিমাম যে ট্যাক্স ফ্রি লিমিট আছে এটা যাতে বাড়ানো হয়, কারণ ওনারা যদি ভালো থাকে তাহলে দেশ ভালো থাকবে এট দ্য এন্ড অফ দ্য ডে। শামস মাহমুদ, অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য, এবং পরবর্তী কোনো অনুষ্ঠানে নিশ্চয়ই আপনাকে পাশে পাবো সেই প্রত্যাশা জানিয়ে আজকের মতো বিদায় জানাচ্ছি। ভালো থাকবেন, আবার ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে ঢাকা চেম্বারের সাবেক সভাপতি যুক্ত ছিলেন শামস মাহমুদ, আলোচনা করছিলেন বাজেট নিয়ে। নিটোল টাটা বিজনেস আওয়ার্ডের সময় হলে একটা বিরতি নিবার, ফিরবো শেয়ার বাজার আপডেট এবং অন্যান্য সংবাদ নিয়ে। আশা করি সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত নিটোল টাটা বিজনেস আওয়ার্ডে। আন্তর্জাতিক সংস্থা যাই বলুক না কেন, রেমিটেন্স ও রপ্তানি খাতে প্রণোদনা তুলে নেওয়ার সময় এখনও আসেনি। আরও কয়েক বছর এই সুবিধা দিয়ে যেতে হবে। রোববার রাজধানীর একটি হোটেলে আমেরিকান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এমচেম আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন অর্থনীতিবিদ ডক্টর আতিউর রহমান। বলেন, প্রণোদনা তুলে নিলে অনেক উদ্যোক্তা সেই ধাক্কা সামলাতে পারবে না। এ সময় তিনি আরও বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ডলারের বিনিময় হার বাজার ভিত্তিক করতে হবে। রপ্তানি বহুমুখীকরণের মাধ্যমে রপ্তানি বাড়াতে হবে। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের কারখানাগুলোতে শ্রমিকদের কর্মপরিবেশ অনেক উন্নতি হয়েছে, তবে এখনও শিশু শ্রমের মতো বিষয়গুলো রয়ে গেছে পেছনে। এ বিষয়ে উদ্যোক্তাদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন আইএলওর প্রতিনিধিরা। এখনই সময় আসেনি যে আমাদের রপ্তানি খাত এবং আমাদের যে প্রবাস আয় খাত সেখান থেকে যে ধরনের প্রণোদনা আমরা এমনকি নগদ প্রণোদনা দিচ্ছি সেটা তুলে নেবার সময় এখনো আসেনি। আন্তর্জাতিক সংস্থারা যাই বলুক না কেন, আমাদের এই সময়টা ধৈর্য ধরতে হবে এবং আমাদের এই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শিল্পের যে খাতটি তাকে তার শক্তি অর্জনে সহায়তা করতে হবে। তাহলে সময় মতো আমরা সত্যিকার গ্র্যাজুয়েশন করতে পারবো। আরো কয়েকটি বছর আমাদের এই সহায়তা দিয়ে যেতে হবে। দর্শক, এবারে শেয়ার বাজারের খবর। সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস আমরা দেখে নেব পুঁজিবাজারের সবশেষ পরিস্থিতি। গতকাল কিন্তু বড় ধরনের পতন হয়েছে পুঁজিবাজারে, টানা নবম দিনের মতো গতকাল পতন হয়েছে এবং 3 শতাধিক প্রতিষ্ঠানের শেয়ার দর হারিয়েছে। আজকের পরিস্থিতি দেখে নেব ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে। আমরা যদি দেখি যে আজকে কিন্তু সূচকের কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা, ঊর্ধ্বমুখী কিছুটা নয়, প্রধান সূচক আজকে কিন্তু বেশ ভালো রকমের পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি।
উল্লম্ফন দেখতে পাচ্ছি। ডিএসসির প্রধান সূচক ডিএসসিএক্স এরই মধ্যেই 63 পয়েন্ট বেড়েছে, 63 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5314 পয়েন্টে, এবং সরিয়া সূচক 14 পয়েন্ট বেড়েছে, অবস্থান করছে 1161 পয়েন্টে। বাছাই করা কোম্পানি নিয়ে গঠিত যে সূচক DS30 সেটিও আমরা দেখতে পাচ্ছি যে 16 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1905 পয়েন্টে। সব মিলিয়ে আমরা যদি দেখি আজকে কিন্তু দাম বাড়ার তালিকায় 275টি শেয়ার দর বেড়েছে, 77টি দর কমেছে এবং অপরিবর্তিত রয়েছে 39টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের দর। যদিও লেনদেনে একটু ভাটা দেখতে পাচ্ছি, 362 কোটি টাকার কিছু বেশি লেনদেন আজকে এখন পর্যন্ত হয়েছে। তো সব মিলিয়ে পুঁজিবাজার গতকাল বড় পতনের পর আজকে একটু উত্থান আমরা ঘুরে দাঁড়ানোর দেখতে পাচ্ছি, লক্ষ্য করছি। তো এই ছিল পুঁজিবাজার পরিস্থিতি। এরপর মুদ্রাবাজার আমরা আপনাদেরকে জানাতে চাই প্রধান মুদ্রার বিনিময় মূল্য। শুরুতে মার্কিন ডলার প্রভাবশালী মুদ্রা। আমরা দেখেছি আনুষ্ঠানিক দর ঘোষণার পর সোনালী ব্যাংক সরকারি ব্যাংকগুলো কিন্তু এখন 117 টাকা ক্রয় মূল্য এবং বিক্রি করছে 118 টাকায়। ইউরো 125 টাকা ক্রয় মূল্য, 131 টাকা বিক্রি মূল্য। পাউন্ড রয়েছে 143 টাকা ক্রয় মূল্য, 147 টাকা বিক্রি মূল্য। চীনা ইউয়ান 13 টাকা ক্রয় মূল্য, 17 টাকা বিক্রি মূল্য। সৌদি রিয়াল 26 টাকা ক্রয় মূল্য, বিক্রি মূল্য 31 টাকা। এবং ভারতীয় রুপি 1 টাকা 32 পয়সায় কিনছে সোনালী ব্যাংক এবং 1 টাকা 45 পয়সায় তা বিক্রি করছে। এই ছিল প্রধান মুদ্রার বাজার মূল্য। এবারে স্বর্ণের দর। 22 ক্যারেটের সব থেকে ভালো মানের স্বর্ণ এখন প্রতি ভরির দাম 1,17,177 টাকা এবং 21 ক্যারেটের স্বর্ণের দাম পড়বে 1,11,000 টাকা ভরি। 18 ক্যারেটের স্বর্ণের দাম 95,866 টাকা প্রতি ভরি এবং সনাতন যে স্বর্ণ রয়েছে সেটি ভরি প্রতি দাম পড়বে 79,000 টাকা। এবারে রূপার দর। 22 ক্যারেটের সব থেকে ভালো মানের রূপা আগের দামে অপরিবর্তিত রয়েছে 2,098 টাকা। 21 ক্যারেটের রূপা 2,005 টাকা প্রতি ভরি। 18 ক্যারেটের রূপার দাম পড়বে 1,714 টাকা এবং সনাতন রূপার দাম পড়বে 1,282 টাকা। দর্শক, এই ছিল আমাদের কাছে স্বর্ণ মুদ্রা রূপার বাজারের সবশেষ আপডেট এবং দরদাম। নিটল টাটা বিজনেস আওয়ারে আরও একটা বিরতি নিব, ফিরব দেশ ও বিশ্ব বাণিজ্যের খবর নিয়ে। দর্শক, আবারও স্বাগত নিটল টাটা বিজনেস আওয়ারে। এবারে জনপদের শিল্প ও বাণিজ্যের খবর। টসটসে রসালো মিষ্টি লিচুর দখলে এখন রাঙামাটির হাটবাজার। তবে দাম চড়া হলেও চাহিদার ঘাটতি নেই ক্রেতাদের। শুধু রাঙামাটি নয়, পাহাড়ে উৎপাদিত লিচু বাজারজাত হচ্ছে ঢাকা ও চট্টগ্রামে। সংশ্লিষ্টরা বলছেন আবহাওয়া অনুকূলে থাকায় এবার লিচুর ফলন ভালো হয়েছে। ফাতেমা জান্নাত মুমুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সিঁদুর লাল রঙা লিচুর ভরা মৌসুম চলছে। রসে ভরা, টসটসে আর মিষ্টি, দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও দারুণ মজাদার। রাঙামাটির প্রতিটি সড়কে লিচুর পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। দেশীয় লিচুর পাশাপাশি মিলছে চায়না 2, চায়না 3 ও বোম্বে জাতের লিচু। লিচুর বাজারে ভিড় লেগে আছে ক্রেতাদের। দাম যাই হোক, লিচু কিনতে কার্পণ্য করছেন না তারা। চায়না 2, চায়না 3 এগুলো খুব মিষ্টি, কিন্তু দেশিগুলো একটু টক মিষ্টি, হ্যাঁ একটু হালকা হালকা পোকো আছে। লিচু চায়না 2 দাম কম আছে। স্থানীয় বাজার ছাড়িয়ে এখানকার লিচু যাচ্ছে ঢাকা, চট্টগ্রাম সহ আশেপাশের জেলায়। তবে লিচু সহ বিভিন্ন ফল সংরক্ষণে ব্যবস্থা নেয়ার দাবি ব্যবসায়ীদের। চায়না 2, চায়না 3 এইগুলো বন্ধা হিসেবে বেচা কিনা হইতেছে মোটামুটি ভালো। এক সপ্তাহে প্রায় 1.5 লাখ থেকে 2 লক্ষ টাকা বেচা হয়েছে আমাদের। বাইরের মানুষের চাহিদা আছে, এলাকার মানুষের চাহিদা আছে এখানে। 500, 700, 800, 1000 যা ভাই। কৃষি বিভাগ বলছে পাহাড়ে আবহাওয়া অনুকূলে থাকায় এবার লিচুর ফলন হয়েছে। রাঙ্গামাটিতে লিচুর আবাদ হয়েছে 1900 হেক্টর জমিতে। এবার কিন্তু লিচুর বাজার মূল্য গত বছরের তুলনায় অনেক বেশি। এটা চাষিদের জন্য একটা ভালো লক্ষণ, দামটা ভালো পাচ্ছে। চলতি মৌসুমে জেলায় 1890 হেক্টর জমিতে লিচু উৎপাদনের লক্ষ্যমাত্রা 17,010 মেট্রিক টন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চলতি বছরের প্রথম প্রান্তিকে কিছুটা প্রসারিত হয়েছে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মুখে থাকা জার্মানির অর্থনীতি। এ সময় আগের প্রান্তিকের সংকোচন থেকে দেশটি বের হয়ে এসেছে। ইউরোপের বৃহৎ অর্থনীতির দেশটির ফেডারেল পরিসংখ্যান দপ্তরের তথ্য অনুযায়ী মার্চে শেষ হওয়া প্রান্তিকে জিডিপি বেড়েছে 0.2%। এর আগে অক্টোবর থেকে ডিসেম্বর প্রান্তিকে জার্মানির অর্থনীতি 0.5% সংকুচিত হয়। বিশ্লেষকদের মতে এই প্রবৃদ্ধির পেছনে গ্রস ফিক্সড ক্যাপিটাল ফরমেশন হিসেবে উল্লেখিত বিনিয়োগের উল্লম্ফন ভূমিকা রেখেছে, যা চলতি বছরের প্রথম প্রান্তিকে বেড়েছে 1.2%। 2023 সালের চতুর্থ প্রান্তিকে 2.1% সংকুচিত হয় খাতটি।
দর্শক, এই ছিল নিটোল টাটা বিজনেস আওয়ারের এখনকার আয়োজন। ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ও খবরের বিশ্লেষণ জানতে চোখ রাখুন রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় বিজনেস আওয়ারে। এছাড়াও রাত 9টায় বিজনেস এক্সপ্রেস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।